অবশেষে সামনে এলেন শেখ হাসিনা। ভারতের মাটি থেকেই আওয়ামী লীগের এক সভায় ভার্চুয়ালি যোগ দিলেন তিনি। সেখানে বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু নিপীড়ন সহ ডক্টর ইউনূসকে নিয়েও কঠোর সমালোচনা করেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। এমনকি অভিযোগ করলেন ডক্টর ইউনূসের পরিকল্পনাতেই বর্তমানে গণহত্যা চলছে বাংলাদেশে। গতকাল ভারতীয় এক সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শেখ হাসিনা নিউ ইয়র্কে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্স করেছেন এবং সেখানে রাজনীতিতে শেষ কথা বলতে আসলেই কোনো কিছু নেই। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার জন্য নানান ফন্দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে। যখন বুঝে গেল যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, ব্যান করতে হয়, তাহলে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং বৃহৎ সংগঠনের সমর্থনের দরকার আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের এবার অবসান শেষ হলো। রাজনীতির মাঠে এলেন শেখ হাসিনা। সবার সামনে ভার্চুয়ালি ভাষণ দিলেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এবার সমালোচনা করলেন। ছাত্র ও পুলিশ হত্যার দায় দিলেন ডক্টর ইউনূসকে। শেখ হাসিনা নিউ ইয়র্কে ভিডিও কনফারেন্স করেন। ৮ ডিসেম্বর সর্বসাকুল্যে মাঠে নামতে যাচ্ছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ দল। যথেষ্ট উজ্জীবিত, তারা মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, রাজনীতির মাঠে তিনি আবারও ফিরে আসবেন। আর এই প্রথমবারে আমরা ধরতে পারি যে ৩.৫ মাসের মাথায় বা ৪ মাসের মাথায় রাজনীতির মাঠে আবারও সক্রিয় হচ্ছে। ছাত্র সমন্বয়কদের সঙ্গে মিটিং করেছেন। আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করলেন, যেখানে আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি এই দলগুলো ছিল না। প্রধান উপদেষ্টার পাশে যে একাধিক ছবি গণমাধ্যমে এসেছে, সেখানে প্রধান উপদেষ্টার পাশে জামাতের আমিরকে একাধিক ছবিতে দেখা গেছে। বিএনপির দুজন ছিলেন, সেই দুজনকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে দেখা গেছে। ছবিগুলো অনেকখানি সিগন্যাল দেয় বোধহয়। ছবিগুলো কথা বলে মাঝে মাঝে, বোবা ছবির ভাষা বুঝে নিতে হয় শুধু। এই ছবি থেকে কিছু বোঝা যায় কিনা সেটাও একটা বড় বিষয়। অন্যদিকে গতকালকে আমরা দেখেছি শেখ হাসিনা নিউ ইয়র্কে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্স করেছেন এবং সেখানকার একটা অনুষ্ঠানে অতিথি হিসেবে তিনি ভাষণ দিয়েছেন, যেটা একটা বড় ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হয়তো বড় আকারে প্রচার হয়নি, কিন্তু ঘটনাটা বড় ঘটেছিল। সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে, কি হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক, নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করে বেরিয়ে কে কি বললেন, উপদেষ্টা আসিফ নজরুল কি বললেন, সব মিলিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে আজকে। মিটিং শেষে সন্ধ্যার পরে আসিফ নজরুল ব্রিফ করেছেন। সেই ব্রিফ তিনি যখন করলেন তখন হয়তো সাংবাদিকদের জটলা ছিল অনেক। ভিডিওতে আমরা যেটা দেখলাম যে সাংবাদিকদের জটলা ছিল, তাই তিনি চিৎকার করে করে কথা বলছেন। আসিফ নজরুল যখন কথা বলেন মাঝে মাঝে তাকে চিৎকার করে করে কথা বলতে শোনা যায়, এবং চিৎকার করে করে ভারতের বিরুদ্ধে যে কথাগুলো তিনি বললেন, সেই কথাগুলো চিৎকারের ঢঙে ভারতের কাছে পৌঁছে গেলে আবার ভারত যদি সেটাকে চিৎকারের ঢঙে নেয়, সেটা আবার কোন পর্যায়ে যায়, কোন রোশানলের দিকে যায়, ভারত আবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কতটা চিৎকার করে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক দলের নেতারা কিন্তু খুবই মার্জিত কথা বলেছেন। তারা বেরিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এবং বাংলাদেশের মধ্যে ঐক্যের কথা বলেছেন। ভারতের প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা যেমন প্রয়োজন, তেমনি বাংলাদেশের জনগণের ঐক্যের প্রয়োজন। আসিফ নজরুল বললেন যে সব পার্টি মিলিয়ে একটা জনসভা করবেন এবং জনসভা করে ভারতকে এক ধরনের জানান দেওয়া হবে যে বাংলাদেশের সবাই এক হয়ে আছে। কিন্তু আজকের মিটিংয়েই তো বাংলাদেশের 40% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যারা করে, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, সেই আওয়ামী লীগ আজকের মিটিংয়ে নেই। বাংলাদেশের অনেক বড় একটা রাজনৈতিক দল জাতীয় পার্টি আজকের মিটিংয়ে নেই। আওয়ামী লীগের সঙ্গে যে 14 দল ছিল, সেই 14 দল আজকের মিটিংয়ে নেই। তাহলে বাংলাদেশের প্রায় অর্ধেক প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো নেই, বাকি অর্ধেকের সঙ্গে এক ধরনের মিটিং হলো, এক ধরনের রাজনৈতিক সমঝোতার কথা তারা বলছেন। কিন্তু ঐক্যটা কি এরকম ভাঙনের মতো ঐক্য প্রয়োজন, নাকি দেশের স্বার্থে বিদেশি শক্তির মোকাবেলার জন্য সবার ঐক্য প্রয়োজন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরকম একটা ক্রান্তি লগ্নে নিজেদের মধ্যে বিদ্বেষ ভুলে আমার মনে হয় যে একটা বড় ঐক্যের প্রয়োজন, যেখানে কেউ আমাদেরকে চোখ রাঙানি দিতে পারবে না। যদিও সেটা প্রত্যাশা করে লাভ নেই, কারণ বর্তমান বাস্তবতায় সেটা সম্ভবও নয়। পতিত সরকার, সেই সরকারের সঙ্গে এই সরকার নিশ্চয়ই কোনো ধরনের ডায়লগ, ঐক্যের প্রসঙ্গ তো আসবেই না, থাকতেই পারে না। পুনর্বাসনের প্রসঙ্গ বারবার কথা হচ্ছে, সেখানেও নানা রকমের বিরোধিতা হচ্ছে। কিন্তু এক ধরনের ডায়লগও হতে পারতো, এক ধরনের মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাকি দলগুলোকে পুরোপুরি আওয়ামী লীগের সঙ্গে মিলিয়ে না নিয়ে জাতীয় পার্টির সঙ্গে, জাতীয় পার্টিকে ডাকা যেত।
জাসদ ওয়ার্কার্স পার্টি সহ যে দলগুলো 14 দলে ছিল সেই দলগুলোকে ডাকা যেত, কিন্তু তারা ডাকেননি, হয়তো মনে করেছেন ডাকা উচিত না তাই ডাকেননি। যে দলগুলোর সঙ্গে মিটিং করলেন সেই দলগুলোর সঙ্গে মিটিংয়ের রেজাল্ট আসিফ নজরুল যেভাবে দিলেন তাতে উত্তেজনা আরও বাড়ার কথা, কিন্তু রাজনৈতিক নেতারা যেভাবে বললেন তাতে এক ধরনের নিজেদের ঐক্যের কথা, এক ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বেরিয়ে আসলো, যেটাই মূলত প্রত্যাশিত। এখানেই রাজনীতিবিদ এবং অরাজনীতিবিদের পার্থক্য, এখানেই একজন ঝানু রাজনীতিবিদ এবং আসিফ নজরুলদের পার্থক্য, এখানেই রাজনৈতিক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার অপরিপক্ক এবং যাদের অভিজ্ঞতা নেই, অনভিজ্ঞ, সেই সরকারের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে জাতীয় ঐক্যের ডাক দিছে। সে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সব দলের নেতাদের ডাইকে হাতে পায়ে ধরা শুরু করছে। সে হাতে পায়ে ধরতেছে কার কার জানেন? সবচেয়ে বেশি হাতে পায়ে ধরতেছে বিএনপির আর জামাতের। তার এই হাতে পায়ে ধরার পেছনে দুইটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হলো তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা, আর দ্বিতীয়টা হলো আওয়ামী লীগকে ঠেকানো, আওয়ামী লীগকে ব্যান্ড করা, আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে সেটার ব্যবস্থা নেওয়া, শেখ হাসিনা যাতে আর কোনোদিন দেশে ফিরতে না পারে সেটার ব্যবস্থা করা। এবং সে জানে যে জামাত তার সাথে আছে, আর জামাতের কোনো উপায়ও নাই, জামাত জানে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এ কারণে জামাত ইউনূসের সাথে থেকে ক্ষমতার ভাগিদার হবে, ক্ষমতার অংশ হবে, ক্ষমতা এনজয় করবে। এটা হলো জামাতের উদ্দেশ্য। আর জামাতের যে জঙ্গি সংগঠন শিবিরের লোকজন তো উপদেষ্টা সমন্বয়ক পদে আছেই, অর্থাৎ জামাতের বাড়তি লাভ, ডাবল লাভ। এখানে আমি বাড়তি লাভ বলবো না, জামাতের এখানে ডাবল লাভ। আর বিএনপির হাতে পায়ে ধরতেছে কারণ হলো এর আগে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে খুব জোরে সোরে উপদেষ্টা আবাল টোকাই সমন্বয়করা একটা তালগোল পাকানোর চেষ্টা করছিল, তখন বিএনপির মহাসচিব একজন রাজনৈতিক নেতা হিসাবে সে একটা রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছিল। সম্ভবত সেই জায়গায় সে আর নাই। তার আপনাদের মনে আছে তার রাজনৈতিক স্টেটমেন্টটা ছিল যে আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে, আমরা কোনো দল নিষিদ্ধ করার কে, দল নিষিদ্ধ করলে জনগণ করবে। ইউনূস যখন বুঝে গেল যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, ব্যান করতে হয়, তাহলে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং বৃহৎ সংগঠনের সমর্থনের দরকার আছে, সেক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে সেই সমস্ত রাজনৈতিক দলকে সে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হলো যে আওয়ামী লীগ এন্টি এবং আওয়ামী লীগ পক্ষে। এটাকে যদি আরো সুন্দর করে বলা যায় তাহলে একটা হলো স্বাধীনতার সপক্ষের, আর একটা হলো স্বাধীনতার বিপক্ষের। এক্ষেত্রে বিএনপির অবস্থানটা হলো মাঝামাঝি। তারা স্বাধীনতার পক্ষেও, আবার জঙ্গিবাদের পক্ষেও, আবার ইউনূসের পক্ষেও। তারা আসলে ত্রিমুখী পক্ষে। আর জামাত অলওয়েজ জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধী। এরপরে আওয়ামী লীগের যারা পক্ষে, যেমন জাতীয় পার্টি, বিভিন্ন বাম দল, তাদের সাথে কিন্তু এই সুদী ইউনূস বসতেছে না, কারণ জানে যে এদের পায়ে ধরে লাভ নাই। এদের পায়ে ধরলেও যে এদের যতই তেল দিক, এরা আওয়ামী লীগ এবং স্বাধীনতার বিপক্ষে আসবে না। তাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আবার একই হবে। আওয়ামী লীগ নেতা কর্মীরা এরই মধ্যে ঘোষণা দিয়েছে তারা আবার রাজপথে নামবে। এদিকে সাধারণ জনগণও চাচ্ছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক। শেখ হাসিনার বিকল্প নেই, তারা এটাই মনে করছে। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনবে বাংলাদেশে, তাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে আমাদের সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।